সো হ্যালো স্টুডেন্ট, গুড আফটারনুন। তো অনেক দিনের প্রতীক্ষার অবসান আজকে হলো। সেটা হলো কি যে অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করছিল, স্যার আমরা ডাব্লিউবিজেই দিচ্ছি, স্যার আমরা যেই মেন্স যেই অ্যাডভান্স দিচ্ছি, তো স্যার আমাদের জন্য আপনি কিছু করুন। আপনাকে তো আমরা দেখেছি এর আগে বড় বড় প্ল্যাটফর্মে আপনি পড়িয়েছেন, তো আপনি যদি আমাদেরকে কিছু সাহায্য করেন কোনো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে যে কোন ধরনের কোশ্চেনগুলো এবছরের জন্য ইম্পর্ট্যান্ট, ডাব্লিউবিজেই বলুন বা যেই মেন্সের যে নেক্সট অ্যাটেম্পট আমরা নিতে যাচ্ছি এপ্রিল মাসে তার জন্য। তো চলো আজকের এই ছোটো ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ট্রিগেশনের একটা কোশ্চেন সলভ করাবো, যেটা এক্সামে যে প্রপার্টির ওপরে কোশ্চেন মূলত এই ডাব্লিউবিজেই, যেই মেন্স, যেই অ্যাডভান্স, বিস স্যাট বা কিট পরীক্ষাতে এসে থাকে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই। তো তোমরা সব সময় আমাকে রিকোয়েস্ট করছিলে স্যার স্টার্ট করো, তো আমি একটা সিরিজ তোমাদের জন্য স্টার্ট করলাম আজকে। সেটা হচ্ছে 100 ডেজ ম্যাথামেটিক্স কোশ্চেন সিরিজ। যে 100 ডেজে আমরা কী করবো, প্রত্যেক দিন একটা একটা করে কোশ্চেন পিক করবো বিভিন্ন টপিকের ওপরে। আজকে হচ্ছে ডে 1 এবং সেই কোশ্চেনগুলোকে আমরা খুব ভালোভাবে সলভ করব, ঠিক আছে, যাতে কিনা আমরা বুঝতে পারি যে এই কোশ্চেনগুলো সলভ করার জন্য কোন কনসেপ্টটা আমাদের দরকার হচ্ছে। তোমরা যদি এই কোশ্চেনটা সলভ করার সাথে সাথে যদি কনসেপ্টটাকে রিভাইজ করে নাও, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে এই ধরনের কোশ্চেন যাই আসুক না কেন সেটা ইজিলি সলভ করা। তো এই যে কোশ্চেনটা দেওয়া আছে, যদি আমরা ভালো করে দেখি, এখানে বলেছে -π/6টিকে π/6 তোমাদের দেওয়া আছে π+4 into x to the power 11 by 1 minus sin of mod x plus π/6 এর ডেফিনেট ইন্টিগ্রাল করলে কি হবে। প্রথমত কথা, এইরকম অঙ্ক যখনই দেবে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হয়। যখনই এই ধরনের অঙ্ক দেবে, তোমরা এই অঙ্কটাকে এইভাবে আগে স্প্লিট করে নেবে। কিভাবে স্প্লিট করবে স্যার, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, ভালো করে দেখো। তোমরা কি করবে, তোমরা স্প্লিট করবে কিভাবে দেখো। তোমরা অঙ্কটাকে একটাকে তোমরা 4 into x to the power 11 by 1 minus sin mod of x plus π/6 এই আকারে করবে। আরেকটা পার্টকে তোমরা লিখবে -π/6 to π/6 π/1 minus sin mod of x plus π/6 এই আকারে, ঠিক আছে। তাহলে আমি এইটাকে কি ধরে নিতে পারি, আমি এটাকে ধরে নিতে পারি I1, আমি এটাকে কি ধরে নিতে পারি, এটাকে ধরে নিতে পারি I2। তাহলে এখানে আমরা যেটা মোদ্দা কথা যেটা পেলাম I1 + I2, এটা আমাদের সলভ করে বার করতে হবে। এবার আমরা যদি শুধু I1 এর কথা বলি, আমরা যদি শুধু I1টাকে দেখি, ভালো করে দেখো, 4 into x to the power 11, এইটাকে খুব ভালো করে তোমরা লক্ষ্য করো। আমি যদি এখন প্রপার্টিটা লাগাই f of -x, তাহলে আমাদের কিন্তু রেজাল্ট আসবে -(f(x)। কি করে স্যার, দেখো x to the power 11 এটা একটা অড ফাংশন, এটা দেখেই বোঝা যাচ্ছে। কি করে বোঝা যাচ্ছে, আমি যদি এখন তোমার -x whole to the power 11 লিখি, তাহলে কিন্তু আমার -x to the power 11 আসবে। আসবে কি আসবে না তোমরা ক্যালকুলেট করে বলো, আসবে তো। তাহলে তোমরা এই যে দেখতে পাচ্ছ নিউমারেটর যেটা আছে, নিউমারেটর যেটা আছে I1 এ, সেই নিউমারেটরটা কিন্তু আমার অড ফাংশন বেরোচ্ছে। কি বেরোচ্ছে স্যার, অড ফাংশন বেরোচ্ছে। আর যদি আমি ডিনোমিনেটরের কথা বলি স্যার, ডিনোমিনেটরের কথা বললে mod of x কিন্তু একটা ইভেন ফাংশন হয়। এবার তুমি আমাকে জিজ্ঞাসা করবে ইভেন ফাংশন আমরা চিনব কি করে। ইভেন ফাংশন চেনার জন্য আমরা যেটা জানি যে f of -x যদি f of x এর সাথে ইকুয়াল হয়, তাকে আমরা ইভেন ফাংশন বলি, ঠিক আছে। এটা 11 এর সিলেবাসে আছে। ফাংশনের পরে পরেই আমরা এই জিনিসগুলো, প্রপার্টিগুলো যখন দেখি পড়ি। তো এটা চেনার আরেকটা উপায়ও আছে। যদি আমরা দেখি ভালো করে এই ফাংশনগুলো, সেই ফাংশনগুলো যদি কোনো অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রি হয়, তাহলে সেই ফাংশনকে আমরা ইভেন ফাংশন বলি। ফর অ্যান এক্সাম্পল, যদি আমরা mod x এর যদি আমরা গ্রাফ আঁকি, তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা কি দেখতে পাই স্যার, সেটা দেখতে পাই যে mod x এর গ্রাফটা কিন্তু সিমেট্রি অ্যাবাউট y অ্যাক্সিস, কারেক্ট। তো mod x এর গ্রাফ কিন্তু সিমেট্রি অ্যাবাউট y অ্যাক্সিস। mod x এর গ্রাফ যেহেতু সিমেট্রি অ্যাবাউট y অ্যাক্সিস, তাই mod x একটা কিন্তু ইভেন ফাংশন, ঠিক আছে। তো নিচের যে পার্টটা আমাদের ডিনোমিনেটরে আসছে সেটা একটা কি, সেটা একটা হচ্ছে আমার স্যার ইভেন ফাংশন, ঠিক আছে। তো এবার কোশ্চেনটা কোথায় উঠছে, এবার কোশ্চেনটা উঠছে স্যার, তাহলে নিউমারেটরে স্যার অড আর ডিনোমিনেটরে স্যার ইভেন। যদি আমি অড বাই ইভেন করি, তাহলে স্যার আমরা কি পাই,
এই কোশ্চেনগুলো কিন্তু অনেক স্টুডেন্টের ক্লিয়ার হয় না বলেই অঙ্কগুলো কিন্তু তারা সলভ করে আসতে পারে না, কিন্তু এমন কিছু কঠিন কোশ্চেন থাকে না এক্সামে যেটা তোমরা পারবে না। তাহলে অড বাই ইভেন মনে রাখবে অলওয়েজ অড হয়, ঠিক আছে? অড বাই ইভেন কি হয় স্যার? অড বাই ইভেন অলওয়েজ হয় হচ্ছে স্যার অড। আর আমরা যেহেতু দেখতে পাচ্ছি এই ইন্টিগ্রালটা একটা কি হচ্ছে -π/6 থেকে π/6, তার মানে এই ইন্টিগ্রাল অফ অড ফাংশন ওভার দ্য সিমেট্রিক পিরিয়ড, বা সিমেট্রিক পিরিয়ড বলবো না, লিমিট অলওয়েজ কি হবে 0। তাহলে এখানে আমরা কি বললাম? তো আমরা এখানে যেটা বললাম সেটা হচ্ছে ইন্টিগ্রাল অফ অড ফাংশন ওভার সিমেট্রিক লিমিট অলওয়েজ হয় হচ্ছে 0, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে স্পষ্টতই যে অ্যান্সারটা বেরিয়ে আসলো যে আমরা যদি কোনো অঙ্কের পাই যে f অফ -x যদি f অফ -x যদি মাইনাস অফ fx হয়, তাই সেই অড ফাংশনের যদি আমরা কি করি, যদি আমরা তোমার সিমেট্রিক লিমিটের ওপর বেসিসে যদি ইন্টিগ্রেট করে দিই, তাহলে তার যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা কিন্তু অলওয়েজ কি আসে, এক সেকেন্ড, অড ফাংশন রেজাল্টটা কি আসে, রেজাল্টটা কিন্তু অলওয়েজ 0 আসবে। তাহলে প্রথম কথা আমি বার করলাম কি, i = i1 + i2 এর মধ্যে কিন্তু আমরা স্যার পেয়ে গেলাম i1 0। তাহলে এখানে যে রেজাল্টটা আমার আসবে সেটা কিন্তু এই অঙ্কের রেজাল্টটা পুরোটাই ডিপেন্ড করবে হচ্ছে i2 এর উপরে। এবার আমরা i2 কে ক্যালকুলেট করতে যাব, খুব ভালো করে এবার i2 কে ক্যালকুলেট করতে যাব। তাহলে i2 কিন্তু আমার শুধু পড়ে রইল কি স্যার, পাই ইন্টিগ্রেশন -π/6 থেকে π/6 π/1 মাইনাস সাইন অফ mod of x প্লাস π/6। খুব ভালো করে যদি দেখো পাইটাকে কিন্তু আমরা বাইরে বার করে নিতে পারি বন্ধুরা, তাই না? তোমরা কিন্তু খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট, তোমরা শুধুমাত্র কনসেপ্টগুলো ভুলে যাওয়ার জন্য বা কোন কনসেপ্টটাকে প্রপারলি কোন অঙ্কে লাগাতে হবে সেইটা ভুলে যাওয়ার জন্য, সেইটাতে সামান্য মিস্টেকের জন্য কিন্তু তোমরা মার্কস কম পাচ্ছ, কখনো রেজাল্ট ভালো হচ্ছে না। কিন্তু আমার যদি এই 100 ডেজ সিরিজটা তোমরা ফলো করো, তাহলে ডেফিনেটলি কিন্তু প্রত্যেকটা কনসেপ্টকে তোমরা ক্রিস্টাল ক্লিয়ারভাবে বুঝতে পারবে এবং অঙ্কগুলোও তোমরা বাড়িতে ইজিলি করতে পারবে। তো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি dx/1 মাইনাস সাইন x প্লাস π/6 আসছে স্যার। তো এইটাকে আমরা সলভ করব কি করে? দেখো স্টুডেন্ট, আগে আমাদের বুঝতে হবে যে এই ফাংশনটা কি ফাংশনে আছে এবং কি পরিস্থিতিতে আছে। আমরা একটা প্রপার্টি লাগাবো, সেই প্রপার্টিটা লাগানোর আগে আমাকে জানতে হবে। দেখো আবারও আমরা আসছি যে ইভেন ফাংশন কাকে বলি। ইভেন ফাংশন, আমি যদি আরেকটা এক্সাম্পল তোমাদের কি, এই ধরনের তোমরা কার্ভ নিশ্চয়ই দেখেছো, এটা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশনের কার্ভ এরকম হয়, অথবা তোমরা প্যারাবোলাতেও পড়েছো। তাহলে এই যে কার্ভটা আমরা দেখতে পাচ্ছি, এটা ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, এটা কিন্তু সিমেট্রি, কারণ এর লেফট হ্যান্ড সাইডের যে নেচার তুমি দেখতে পাচ্ছ সেম টু সেম তুমি দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড সাইডে সেম নেচার কার্ভের, তাই না? তাহলে যদি কোনো কার্ভে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রি হয়, মানে মিন্স লেফট হ্যান্ড সাইড ইকুইভ্যালেন্ট টু রাইট হ্যান্ড সাইড হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি সেই ফাংশনগুলো অবশ্যই তোমার কি হবে, তোমার হবে হচ্ছে ইভেন ফাংশন। আর ইভেন ফাংশনের জন্য আমরা একটা প্রপার্টি জানি, যদি আমাদের লেফট হ্যান্ড সাইড এরিয়া ভালো করে বুঝবে ইকুয়াল টু রাইট সাইড এরিয়া হয়, তাহলে আমরা একটা কাজ করতে পারি। কি করতে পারি? টোটাল এরিয়া যদি আমাকে ক্যালকুলেট করতে বলে এই কার্ভটার বা এই ফাংশনটার, তাহলে আমরা জাস্ট কি করব, টুয়াইস ইনটু শুধু রাইট সাইডের এরিয়া নিয়ে নিলেই কিন্তু আমার হয়ে যায়, শুধু রাইট সাইডের এরিয়া নিয়ে নিলেই কিন্তু আমার হয়ে যাবে, আমার আর কোনো চিন্তা নেই। এই সেম প্রপার্টিটাই কিন্তু আমরা লাগাবো হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে। যেই প্রপার্টিটা আমরা পড়ে এসেছি, যেই আমি তোমাদের কনসেপ্ট বললাম, যেটা অ্যাকচুয়ালি প্রপার্টি ছিল, সেটা হচ্ছে -a to a f of x dx, যদি f of x একটা ইভেন ফাংশন হয়, যদি f of x একটা ইভেন ফাংশন হয়, তাহলে এই জিনিসটাকে লিখতে পারি টুয়াইস ইন্টু 0 to a f of x dx, ঠিক আছে? এই প্রপার্টিটা কিন্তু আমি তোমাদেরকে ফিজিক্যাল সিগনিফিকেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে এখানে আমাদের কি হলো স্যার, 2 ইন্টু পাই, মানে 2 গুণ করলাম, এখানে 0 থেকে π/6 হয়ে গেল। তাহলে স্যার 0 থেকে π/6 হলে এই নিচের ফাংশনটার কি পরিবর্তন হবে? এবার আসছি মড এক্স এর গ্রাফের ব্যাপারে। আমি তোমাদেরকে যেভাবে পড়াবো তারপরে তোমাদের কোনো অঙ্কের কোন স্টেপটাতে কি হলো তা নিয়ে কোনো দ্বিধা থাকবে না, এটুকুনি গ্যারেন্টি প্রীতম স্যারের, ঠিক আছে? মড অফ এক্স এর দুটো কন্ডিশন হয়, একটা হয় এক্স, একটা হয় -x। এক্স কখন হয়? যখন মড অফ এক্স এর ভ্যালু > 0 হয়। আর যদি আমার মড অফ এক্স এর ভ্যালু <0 হয়,
তাহলে কিন্তু আমরা পাই মাইনাস এক্স। এবার তোমরা যদি এই লিমিটটা দেখো 0 থেকে পাই বাই এক্স, তাহলে 0 থেকে পাই বাই এক্স মানে কি? 0 থেকে পাই বাই এক্স মানে হচ্ছে, আমি যদি একটু ভালো করে দেখি, 0 থেকে পাই বাই এক্স, এটা 0, এটা ধরো পাই বাই 3, পাই বাই 2, সরি এটাকে আমি লিখি পাই বাই, লেখো পাই বাই 4, ঠিক আছে, সরি এটা আমি পাই বাই 6, তারপর লেখো পাই বাই 4, তারপর লেখো পাই বাই 2, এভাবে যাচ্ছে। তাহলে এইটা যদি আমি ভালো করে একটা সাইন ওয়েভ কার্ভ যদি আমরা ভালো করে দেখি, এটা কিন্তু অলওয়েজ কিন্তু পজিটিভ রিজিয়নকে ডিনোট করছে। এই দেখো, ভালো করে দেখো, এই জায়গাটা আমি মার্ক করলাম তোমাদের জন্য, ভালো করে অ্যানালাইসিস করো, এটা হচ্ছে পজিটিভ রিজিয়নকে মার্ক করছে। তো পজিটিভ রিজিয়নকে মার্ক করছে মানেই আমার কোন কন্ডিশনটা মড অফ এক্স এর জন্য খাটছে? এই কন্ডিশনটা স্যার। তাহলে আমরা এই জিনিসটাকে তো এইভাবে লিখতেই পারি না স্টুডেন্ট, 1 মাইনাস সাইন এক্স প্লাস মড অফ এক্সটাকে লিখছি এখন এক্স প্লাস পাই বাই 6। এবার আমাদের সিম্পলি আমরা যেটা সেকেন্ড চ্যাপ্টারে পড়ে থাকি মানে ইনডেফিনাইট ইন্টিগ্রালে, সেটা হচ্ছে সাবস্টিটিউশন। তো এখানে আমরা সিম্পলি সাবস্টিটিউশন করবো, কি লিখবো? লেট এক্স প্লাস পাই বাই 6 ইজ ইকুয়াল টু জেড। তাহলে স্যার কি হবে? ডিএক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে ডিজেড। আর আমরা এখানে জিনিসটাকে কি লিখবো? জিনিসটাকে এইভাবেই লিখবো। তাহলে কিভাবে লিখবো স্যার? 2 পাই 0 থেকে পাই বাই 6, ঠিক আছে। এবার 0 থেকে পাই বাই 6 কি হবে? একদমই না। আমরা পড়েছি ডেফিনাইট ইন্টিগ্রালে যে আমাদের যদি এখানে আমরা যদি ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করি, x2 আমাদের জেডে কনভার্ট হচ্ছে, তো ডেফিনেটলি আমাদের লিমিটটাকেও শিফটিং করাতে হয়। তো লিমিটটাকে শিফটিং করাবো কি করে স্টুডেন্ট? এই দেখো, এটা এক্স আর এটা জেড। এবার তুমি ভাবো, যদি এক্স এর ভ্যালু যদি আমার এখন পাই বাই 6 হয়ে যেত, তাহলে জেডের ভ্যালু কত হতো? তাহলে পাই বাই 6 স্যার, পাই বাই 6 জেডের ভ্যালু হয়ে যেত স্যার আমার কত স্যার? 6 বাই 2 পাই, মানে জেডের ভ্যালু স্যার আসতো আমার পাই বাই 3। তাহলে যখন আমার এক্স এর ভ্যালু পাই বাই 6, তখন কিন্তু জেডের ভ্যালু পাই বাই 3, আর এক্স এর ভ্যালু যখন 0, তখন কিন্তু জেডের ভ্যালু স্যার পাই বাই 6, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে লিমিটটা আসবে সেটা পাই বাই 6 থেকে পাই বাই 3 আসবে। তার মানে বেসিক্যালি আমার এখানে আবার কোথাও একটা পাই বাই 3 আছে, তাহলে ওই রিজিয়নের মধ্যে আমাকে কার্ভটার বার করতে হবে রেজাল্ট। তাহলে ডিএক্স বাই, আমি এটাকে কি, সরি এখানে ডিএক্স থাকবে না, এটা ডিজেড হয়ে যাবে। ডিজেড বাই আমি এটাকে আমি কি লিখতে পারি? 1 মাইনাস সাইন জেড। এবার আমরা ওপর নিচে সেটাকে আমরা ক্যালকুলেট করব কি করে? দেখো, ওপরে আমরা প্লাস আর নিচে আমরা, মানে তুমি কনজুগেট দিয়ে গুণ করতে পারো। তাহলে আমার অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে যেটা আসবে, ওপরে আসবে 1 প্লাস সাইন জেড ইজ ইকুয়াল টু নিচে আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার জেড। আর আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয় হচ্ছে কস থিটা। তাহলে 2 পাই পাই বাই 6 টুকে পাই বাই 3 1 প্লাস সাইন জেড ডিভাইডেড বাই কস স্কোয়ার জেড ডিজেড। এবার যদি এটাকে স্প্লিট করো, ভালো করে লেখো, তাহলে দেখো কি লেখা যায়। লেখা যায় স্যার 2 পাই, ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি, একটাকে স্প্লিট করো, স্প্লিট করলে আসবে খুব সুন্দরভাবে দেখো জিনিসটাকে, পাই বাই 6 থেকে পাই বাই 3, একটা আসবে হচ্ছে সেক স্কোয়ার জেড ডিজেড, আরেকটা আসবে কি জানো? পাই বাই 6 থেকে পাই বাই 3-তে আসবে হচ্ছে ট্যান জেড সেক জেড ডিজেড। এবার যদি আমরা দেখি সেক স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন তোমরা সবাই জানো, সেক স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন হয় ট্যান জেড, আর ট্যান জেড সেক এক্স এর ইন্টিগ্রেশন হয় হচ্ছে সেক জেড, ঠিক আছে। তাহলে এবার স্যার আমি এটা লিখে ফেলতে পারি, অবশ্যই স্যার লিখে ফেলতে পারি। এটাকে আমরা লিখতে পারি ট্যান জেড আর এটাকে লিখতে পারি সেক জেড। এবার দুটোর জন্যই আমার কিন্তু লিমিট দেওয়া আছে সেম, তো আমি লিমিটগুলো এবার স্যার বসাবো। 2 পাই, এবার স্যার যখন আমরা ট্যান পাই বাই 3 বসাচ্ছি, তখন আমাদের রেজাল্ট কত আসছে? √3। আর যখন আমরা ট্যান পাই বাই 6 বসাচ্ছি, তখন আমাদের রেজাল্ট কত আসছে? তখন আমাদের রেজাল্ট আসছে -1/√3। তাহলে √3 -1/√3, ঠিক আছে। আর সেকের যদি পাই বাই 3 বসাও, তাহলে তোমরা 2 পাবে। আর সেকের যদি তোমরা পাই বাই 6 বসাও, তাহলে মাইনাস তোমরা কত পাবে? 2/√3, ঠিক আছে। এবার এই জিনিসটাকে তোমরা কিন্তু একটু ক্যালকুলেট করবে, এই জিনিসটাকে তোমরা ক্যালকুলেট করবে, তোমরা দেখতেই পাবে এই জিনিসটা ক্যালকুলেট করলে কি হচ্ছে। দেখো তোমরা এখানে যদি ভালো করে দেখো, এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আসবে হচ্ছে √3। তাহলে এখানে আসবে হচ্ছে তোমার কত আসছে স্টুডেন্ট বলো, কত আসছে? তাহলে স্যার আসছে √3
ক্যালকুলেট করে নাও, এটা আসছে, দাঁড়াও, √3 প্লাস 2 মাইনাস এখানে আমরা যদি রাখি 1/√3 প্লাস 2/√3, লেট একটু চেক করতে দাও। তাহলে এটা আসছে হচ্ছে 2π√3 প্লাস 2 মাইনাস এখানে 3 দিয়ে √3কে কাটলে √3, তাহলে এখানে কিন্তু আমার কাটাকুটি করে যাচ্ছে এটা, তাহলে স্যার শুধু 2 আসছে, তাহলে 2π × 2 আমাদের কিন্তু আসছে 4π, যেটা কিনা তোমার কি অপশান হলো, তোমার অপশান হলো হচ্ছে অপশান এ। ঠিক আছে, তো এই ধরনের ভিডিও দেখার জন্য এই ধরনের কোশ্চেনটাকে বা স্টেপগুলোকে পজ করে করে তোমরা দেখতে পারো। প্রত্যেকটা স্টেপকে আমি ডিটেলে অ্যানালাইসিস করেছি, যাতে কিনা আমার এই চ্যানেলে যারা ভিজিট করছে, যারা প্রীতম স্যারকে ফলো করছে, তারা যেন একটা ক্লিয়ার কনসেপ্ট পায় প্রত্যেকটা প্রবলেমের, প্রত্যেকটা অঙ্কটাকে সিম্পলিফাই করার কাজই হচ্ছে প্রীতম স্যারের। এবং প্রীতম স্যার এই জন্যই তোমাদের এই 100 ডেজ যে সিরিজটা নিয়ে এসছে, যাতে কিনা তোমাদের কোর কনসেপ্টকে আরও বেটার, আরও ক্রিস্টাল ক্লিয়ার করে তুলতে পারে। অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও, শেয়ার করে দিও যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। ঠিক আছে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই ধরনের ভিডিও কিন্তু তোমরা খুব কম পাবে। ধরে ধরে এত ডিটেলে প্রত্যেকটা স্টেপ কেন হচ্ছে সেই জিনিসগুলোকে এক্সপ্লেন করেছি, এবং সেটা বাংলা ভাষায়। তো প্লিজ আমাকে এইটুকুনি সাপোর্ট করো, যাতে কিনা আমি তোমাদের জন্য মোর ভিডিও আনতে পারি, এবং সেই ভিডিওগুলোকে এতটাই ভালো লেভেলের করতে পারি যাতে কিনা তোমাদের কোনো কনসেপ্টে কোথাও কোনো ডাউট না থাকে। আমি এইটুকুনি গ্যারেন্টি দিতে পারি আমার ওভারঅল এই 8 বছর ম্যাথামেটিক্স পড়ানোর এক্সপিরিয়েন্সে, যে আমি তোমাদেরকে যেভাবে প্রত্যেকটা কোশ্চেনই 100 ডেজ সিরিজে করাবো, আমার মনে হয় না সেই কোশ্চেনগুলো এখানে করার পরে এবং শেখার পরে তোমরা বাইরে গিয়ে এই ধরনের প্যাটার্নের আর অঙ্ক পারবে না বলে আমার মনে হয় না। 100% শিওর তোমরা যে কোনো বই থেকে কোশ্চেন তুলে নাও, যদি এই কনসেপ্টের ওপর কোশ্চেন দেয়, তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট কোশ্চেন করে আসতে পারবে। সেটা যেই অ্যাডভান্সের এক্সাম হোক, যেই মেন্সের এক্সাম হোক, WBJER এক্সাম হোক, বা আদার্স যে সমস্ত এক্সামের আমাদের এই টপিকটা রয়েছে সেই এক্সাম হোক। তো থ্যাংক ইউ, আজকে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে আমি আসবো, সেটা অন্য কোনো চ্যাপ্টারের হতে পারে বা ক্যালকুলাস পার্টেরও হতে পারে। তো তার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং অবশ্যই বেল বাটনটা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখতে হবে, যাতে কিনা নোটিফিকেশান সবার আগে পাও এবং যাতে কিনা তোমার কাছে সবার আগে পৌঁছে যায় এরকম একটা দুর্দান্ত ম্যাথসের ক্লাস। থ্যাংক ইউ গাইস, টেক কেয়ার, নেক্সট ভিডিওতে দেখা হবে।